একটা মানবতা কত নিচে নামলে চাউলের বস্তার মতো একটা মানুষকে গাড়ির উপরে ছুঁড়ে মেলে ফেলা যেতে পারে এবং তাদেরকে শেষ পর্যন্ত নিশ্চিহ্ন করার জন্য পুড়িয়ে দেওয়া যেতে পারে। এটা কতখানি মানবতার বিরোধী অপরাধ। এগুলো ট্রাইব্যুনাল ইতিমধ্যে যে মামলা হয়েছে সেগুলোর সাথেও চলে আসতে পারে, অথবা এগুলোর জন্য সেপারেট অভিযোগও আসতে পারে এবং আসা উচিত। একটা নারী তার স্বামীকে চিনছে তার হাতের কবজি দেখে, তারপরে সে দেখছে সেগুলো কিভাবে পুড়িয়ে দেওয়া হলো। এরকম কয়েকটা ভিডিও আমাদের হাতে আছে, এরকম অজস্র অসংখ্য ভিডিও মানুষ করতে পারেনি যেগুলো ঘটেছে এদেশে। তো এরকম মানবতা বিরোধী অপরাধের বিচার এই ট্রাইব্যুনালেই হতে হবে, অবশ্যই আসবে এবং আসতেই হবে। এটা যদি না আসে তাহলে আমরা নিজেদেরকে আর মানুষ দাবি করতে পারি। আইন এবং বিধিমালা যেমনটি আছে তেমনটি রেখেই এই ট্রাইব্যুনালে যে বিচারগুলো চলছে এবং যে অভিযোগগুলো ইতিমধ্যে দায়ের হয়েছে সেগুলোর বিচার করা সম্ভব। তার কারণ আমি দুইটা মনে করি। একটি হলো যে এই আইনটি এমন একটা স্পেশাল ল যে আইনের ব্যাপারে আমাদের সাধারণ অনেক আইনজীবীরই কোনো ধারণা নেই, সাধারণ মানুষের তো ধারণা নাই। এখন যদি এই আইনটি পরিবর্তন করা হয় তাহলে যারা অভিযুক্ত আছে তারা একটা মিথ্যা গুজব ছড়াবে যে তাদেরকে অন্যায় বিচার করার জন্য এই সংশোধনটা করা হয়েছে। এটা হলো আমার প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো যে এই ট্রাইব্যুনালে ইতিপূর্বে যে বিচারগুলো হয়েছে আমরা বলতে চাই সেই বিচারগুলো ন্যায় বিচার হয়নি। এখন যারা অভিযুক্ত আছেন তারা এই ট্রাইব্যুনালে যখন এই মামলা পরিচালনার জন্য আসবেন তাদের পক্ষ থেকে তখন এই ট্রাইব্যুনালের প্রচলিত আইন বা বিধি সংশোধনের দাবি যদি তারা তুলেন তাহলে পেছনের বিচারগুলো আরও বেশি প্রশ্নবিদ্ধ হবে। এই দুইটা কারণে আমি মনে করি যে এই আইন এবং বিধি যেমনটি আছে তেমন রেখেই এখানে বিচার করা সম্ভব এবং এই আইন এবং বিধির যতটুকু লেকুনা ছিল জাজমেন্ট দিয়ে সে সকল লেকুনাগুলো ফিল আপ করে দেওয়া হয়েছে। প্রয়োজন হলো ন্যায় বিচারক নিয়োগ করা, প্রয়োজন হলো দক্ষ এবং যোগ্য প্রসিকিউশন নিয়োগ করা, প্রয়োজন হলো আন্তর্জাতিকভাবে অ্যাকসেপ্টেড কিছু তদন্ত সংস্থার কর্মকর্তা এবং অফিসার নিয়োগ করা। আইনটা কি এটা কোনো সাবজেক্ট না, মানে ছুরির কোনো দোষ না, এটা কার হাতে ব্যবহার হচ্ছে এটা হলো কথা। ছুরিটা যদি ডাক্তারের হাতে ব্যবহার হয় তখন মানুষের জীবন বাঁচে, আর ছুরিটা যদি ডাকাতের হাতে ব্যবহার হয় তখন মানুষের জীবন চলে যায়। আইন এবং বিধি ঠিক রেখেই ন্যায় বিচার করা সম্ভব। থাকবেন যে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার এই অভিযোগগুলো হলো একটা তদন্তের আবেদন, যদিও এগুলাও একটা মামলার পর্যায়ে পড়ে এবং মামলার নাম্বারও পড়ে, কিন্তু এই মামলা দায়ের হওয়ার আগে তদন্ত হয়। তো আমি বলবো যারা এখানে অভিযুক্ত আছেন তারা তদন্ত সংস্থায় তাদের ব্যাপারে তদন্ত সংস্থা তাদের সাথে যোগাযোগ করবেন। তারা যদি এ সকল অভিযোগে অভিযুক্ত না হন তাহলে এখান থেকে তারা ডিসচার্জ হবেন, অব্যাহতি পাবেন। আর যারা অভিযুক্ত, যারা এখানে নাম আসেনি, তাদের অনেকেই এখানে ইনক্লুড হওয়ার সুযোগ থাকছে। এই যে আপনি যে বললেন আইন সংস্কারের প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে দলের বিচারের যে দাবি সেই ক্ষেত্রে আসলে কীভাবে সম্ভব আইন সংস্কার না? দলের বিচারের ক্ষেত্রে আপনি এটা বলতে পারেন যে দলকে এখানে অভিযুক্তের মধ্যে যে সংজ্ঞা আছে সেখানে দলের নাম আছে, সংশোধন করে এখানে অর্গানাইজেশন লেখা হয়েছে, কিন্তু শাস্তি কি হবে সেই বর্ণনাটা ওখানে নাই। তবে ট্রাইব্যুনালের সুযোগ আছে যে বিষয়টা ওখানে নাই, ট্রাইব্যুনাল সেখানে অবজারভেশন দিয়ে সেখানে শাস্তি ইম্পোজ করার সুযোগ ট্রাইব্যুনালের থাকছে। আইনের সংস্কার দরকার নেই, কিন্তু বিগত দিনে যে বিচারগুলো হয়েছে এই আইন সেগুলো তো প্রশ্নবিদ্ধ। আমি আবারও আপনাকে এই কথা বিচার করা হয়েছে, আমি আপনাকে আবারও বলছি এই কথাটা যে এইটা আইনের কারণে না, এটা হয়েছে আইন কারা প্রয়োগ করেছে তাদের কারণে। তিনটা সংস্থার কথা আমি বলেছি, সেটা হলো বিচারকগণ, প্রসিকিউটরস এবং তদন্ত সংস্থা। যাদের হাতে আইনটা ব্যবহৃত হয়েছে তাদের দ্বারা এই অন্যায়গুলো হয়েছে, তাদের দ্বারা এই আইন ভঙ্গগুলো হয়েছে। এখানে আইন বা বিধির দোষ দিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই, কাদের হাতে ব্যবহার হচ্ছে এটাই হলো।